তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না, ডাক্তার ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালো। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনুর ঠেক। আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে টেলিফোন। গল্প পাঠে অরুণিমা, গল্পে বিভিন্ন চরিত্রে অরুণিমা এবং গল্পের সূত্রধার আমি আইজ্যাক। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন। ঝট করে ভেঙে গেল ঘুম। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটাও চিৎকার করছে, ঢং ঢং ঢং। একে একে গুনলুম রাত 12টা। তন্দ্রা কাতর চোখ না খুলে আরও দুটো শব্দ এলো কানে, গুড়গুড় করে বজ্রের গর্জন এবং ঝিরিঝিরি শব্দে বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার ওপরে। এই শরীরাক্ত দুপুর রাত্রে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো, ডাক্তার? হ্যাঁ। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 সেন স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না, শিগগির এসো, শিগগির ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলো। জানলার ওপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করল। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানলা, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলো। এ কি রাস্তা, না বেগবতী স্রোতস্বতী? কলকল করে দুটো ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বেড়াল এবং রাত্রির পেচক বাদুড়রাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায়, কেউ জানে না। কেবল দীপ্তনেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস, ঝমঝম ঝম। ও বৃষ্টি, না নৈশ প্রতিনিধিদের পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুললে দেখবার জন্যে টর্চ ব্যবহার করলুম, কিন্তু কারোকেই আবিষ্কার করতে পারলুম না।
ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বললে, আলো নেই, আলো দেখাবার লোকও নেই, টর্চ জ্বেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে? কোথা থেকে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করত না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা করতে লাগলো ছমছম। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করল, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বললে, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্যে জোর দিয়ে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি, কিন্তু তুমি কাঁপছ, ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললুম, কারোর হাসি শোনবার জন্যে আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারল, খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না, ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালো। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ চালাবার উপক্রম করতে কে বলল, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না। কেন? আতঙ্কে আঁতকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে।
এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বলল, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জ্বালো আলো। জ্বালল। ময়লা চাদরে মোড়া বিছানার ওপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচি বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা ওপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখ ব্যাদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রণা আর সইতে পারছি না যে, শিগগির এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে দলে দলে নরকের কীট? এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। ও বেশ বুঝতে পারলুম এই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিহবরের ভেতর থেকে। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠধর। স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখল মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে কোথায়? সে যে একেবারে অদৃশ্য। অচম্বিত মৃতদেহটার কাঁধের ওপরে লোককে পড়া মুন্ডটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়িয়ে এমনিভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সে অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পেছন থেকে শুনলুম, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিল, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন, এই বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির শেষ ভাড়া থেকে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন।
প্রতি শনিবারে রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির এসো শিগগির এসো। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে টেলিফোন। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গণঠেক। আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বউচণ্ডীর মাঠ। গল্প পাঠে দীপ্তশ্রী, গল্পে বিভিন্ন চরিত্রে দীপ্তশ্রী এবং গল্পের সূত্রধার আমি আইজ্যাক। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন। গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাটার ছোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ছোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শিখবার জন্যে এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাটার ছোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ছোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শিখবার জন্যে এইবার প্রথম খানাপুরির কাজে
এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা তুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এইবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, টেনান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়, গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে, তলায় আকন্দ ঘেটু ফুলের বনফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারে রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্রবিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁ পারের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাললতার ঝোপের তলায় জলের ধারে কোথাও কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে যায় ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধ হয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাঁখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আজ্ঞে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমডাঙ্গা। রসুলপুর হলো এই গাঁগুলোর পেছনে, কোষ দুই তফাৎ। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মিশামিশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার প্রত্যেক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে, আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বৌচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বৌচণ্ডী আবার কি কথা, শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে। সেকালে গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এক
এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরীর পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কেও বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মহাশয় একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাঁদ যেন হরতনের টেক্কাটির মতো, চোখ দুটি বেশ ডাগর, ভাসা ভাসা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের শ্বশুরের দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীর ঘেঁষ নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় এই জন্যই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয় কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্ম, বাইরের লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়, সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুধু লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো, সকলকে বলে আমার বড্ড ভয় করে, আমায় ওরম করে আর পাছিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কত গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর ন্যাকামি ভালো লাগে। ভোরেই উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটে বাপের বাড়ির গা, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। অজ পাড়াগা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল, তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে
গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইতো। মজে বাওর হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল করতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সমুখ জ্যোৎস্না রাতে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালে তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমে দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পড়ে চিকচিক করতে থাকে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে। বৌচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে, ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরে শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো। তারপর আরো নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা। বাঁ দিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকোর গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় 80 বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যের বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরিচিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনে পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয় ভয় মাঝে মাঝে বুক দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপরে নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া হচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সে লজ্জা কুণ্ঠিতা ভীরু
পল্লী বধূটির মতো। আপনারা শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বউ চণ্ডীর মাঠ। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনু ঠেক। আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে কাশী কবিরাজের বিপদ। গল্প পাঠে শ্যাম। গল্পে বিভিন্ন চরিত্রে শ্যাম ও সুদেষ্ণা এবং গল্পের সূত্রধার আমি আইজ্যাক। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছি সনেকপুর রোগী দেখতে ভায়া। একদিন বললে, নৈহাটি যাচ্ছি রোগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। সেখানে আপনার রোগী আছে বুঝি? সব জায়গায়, কলকাতায় মাসে 2 বার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এত যদি পসার, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠান দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন, কোথায় চললেন? বৃষ্টি আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসলো। বললে, একটু রানাঘাট যেতাম এই ট্রেনে, রোগী ছিল। কে রোগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তার জবাব দিয়েছে। 3 বার একসরা করতে গেল। আমি বলেছি, ওসব একসরা ট্যাক্সরা আমার সঙ্গে লাগবা না, আমার মুখই একসরা। আমার হাসি পেল। নিজের যদি এত গুণ, তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। তা খাও ভাই, বৃষ্টি এলো, একটু বসেই যাই। আপনার তাহলে বেশ পসার পেরেছে। বাড়বে কি ভায়া, বরাবর আছে। আমি তান্ত্রিক কবিরাজ, যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো। বলেন কি? এই জন্যই তো আমার পসার, শুধু ঝাড়ানো কারানো। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি। বটে। তোমরা ইংরাজি লেখাপড়া জানো কি না? সমস্ত বিশ্বাস করো, জানি, ভূত মানো। এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছলো। কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি। বললাম, যদি বলি মানি নে। তা তো বলবাই, ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। ওই যা এসেছে, তাইলে একটা গল্প শোনো বলি, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ থেকে বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলে চিকিৎসার জন্যে কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব
আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো না, শোনো শোনো। কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকেলে নামকরা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহলা বাড়ি, পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ। তবে এ সবই ভগ্নপ্রায়, পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োয় ফাটলে বন্য শালিকের গর্ত, কাঠবিড়ালির বাসা। সামনে বড় একটা আধমজা দিঘি, পানায় ভর্তি। সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব? সে তোমারে বলতে পারি নে ভায়া। ভয়ও না, আনন্দও না। কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি। এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু এমনি। অন্য কোথাও হয়েছে? আরও 2-1 বার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি, শোনো না, শোনো শোনো। তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বৎসর বয়সে একটি ছেলে, টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ মেটে খাওয়ালো। রোগী কথঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে কাশী খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম, বড়লোকের বাড়ির বন্দোবস্ত, হাজারো বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায়? তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল। এত রাত্রে বাড়ির বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের সুন্দরী বধূ বলেই মনে হলো, যতটুকু দেখেছে তা থেকেই। যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজে তার কি দরকার? যে যা ভালো বোঝে করুক। আমি বললাম, রাত তখন কত? রাত 1টার কম নয়, বরং বেশি। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যতটুকু খোলা, দবদবে ফর্সা, আর জ্যোৎস্না রাত। আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্যই ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল? না, কেউ ছিল না। আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশী কবিরাজ নির্বিরোধ ভালো লোক। সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্যে নয়। কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা, আর অত রাত। আপনি কি ভাবলেন?
আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রাতে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিনি। কাশী কবিরাজ 7-5 ভাবছে, এমন সময়ে বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে, শিগগির আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে? কাশী গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয়। যাব, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউড়ির ঘরে। পরের দিনও মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন। খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজ খুব খুশি, জমিদার বাবু বেশ প্রফুল্ল। সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যাশ্রয় করল, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগল। কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময়ে দেখল কাশী কবিরাজ সেই ঘোমটা পড়া বউটি ঢুকে অন্দরের দিকে চলেছি। বলতে কি কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হলো, কি সাহস মেয়েটা, এত রাত্রে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না। মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট। তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকলো। আমি বললাম, আপনার ঘরে? একেবারে আমার সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকা তরুণ আমার ঘরে সারা রাতি একটা হ্যারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্বেগ হয় এমনি চেহারা। কাশী কবিরাজকে বললে, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে, আপনি কে মা? আমি যেই হই, তুমি যাবে কি না এখান থেকে? মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? এই রোগী তুমি বাঁচাতে পারবে না। কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। কি করে আপনি জানলেন রোগী বাঁচবে না? আমি ওর মা। ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি দেখতে পারছি না। ওকে আমি নিয়ে যেতে এসেছি, নিয়ে তো আমি যাবই। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না। কাশীনাথ কবিরাজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বললে, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পর আজ 4 বছর পূর্ণ হলো। ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন অপযশ করবে? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বললে, একটা কথা বলি, আমি জমিদার বাবু আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। বউটি বললেন, তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব ঠিক বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজই সব বলছি তাকে খুলে। যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন
ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না, আমি সে চেষ্টা করি মা। করো। বলেই মূর্তি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে, দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশ্চিত রাত্রির শুভ জ্যোৎস্না কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো। রোগীর অবস্থা খুব খারাপ। অথচ সমস্ত দিন এমন ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশি জমিদার বাবুকে বললে, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরের সব কথা বললেন নাকি? গোড়া থেকে বললাম। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। বিশ্বাস করলেন? কেঁদে ফেললেন, বললেন, আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বললেন, আমি জানি ওর সৎমা ওর উপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শিখাবো। এ সংসারে আর আনবো না। আমার স্ত্রীকেও আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। রাত হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তার রোগীকে। বললাম, ওর মাকে আর দেখেননি? আসেননি আপনার কাছে?